শুভেচ্ছা সকলকে। শুরু করছে বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন আইন আদালত অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছে আমি অতসী সেন। দর্শক, দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আইন কিন্তু আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আইন জানা প্রয়োজন নিজের অধিকারের সুরক্ষার জন্য, নাগরিক হিসেবে নিজের মত প্রকাশের স্বাধীনতার জন্য এবং সেই মত প্রকাশের পাশাপাশি তার প্রয়োগে সচেষ্ট হবার জন্য। আর তাই সাধারণ মানুষ যারা আইনের বলয়ের প্রয়োগের বাইরে রয়েছেন তাদেরকে আইন সম্পর্কে উৎসাহিত করতে, আইন যে সকলের মঙ্গলের জন্য, সকলের কল্যাণের জন্য, সেই সম্পর্কে আপনাদের সকলকে অবগত করতে আজকে আমাদের এই আয়োজন। প্রিয় দর্শক, আজকেতে আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে ট্রাফিক আইন ও জব্দকৃত মালামাল। দর্শক, তিলোত্তমা নগরী ঢাকা সহ দেশের মহানগরগুলোতে যানজটের সমস্যা কিন্তু দিনকে দিন প্রকট হচ্ছে। এই সমস্যার জন্য আমরা প্রতিদিনই নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। এই সমস্যা নিরসনে নানা ধরনের পদক্ষেপের কথা আলোচনা হচ্ছে, কিন্তু আসলে কি তেমন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না, এসব নিয়ে মূলত আমাদের আজকের আলোচনা। প্রিয় দর্শক, আজকে এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন সম্মানিত অতিথি। এই পর্যায়ে আমি পরিচয় করে দিতে চাই। আমাদের সঙ্গে প্রথমেই রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান, পরিবহন ও যোগাযোগ বিশেষজ্ঞ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। সেই সঙ্গে আরও রয়েছেন মোহাম্মদ মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার, ট্রাফিক, ডিএমপি। স্যার, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। স্যার, আপনাকে আলোচনাটি শুরু করতে চাই, যেটি প্রথমেই জানতে চাই যে ট্রাফিক আইন মেনে চলাটা আসলে কতটা জরুরি? উন্নত দেশের সঙ্গে আমাদের ট্রাফিক ব্যবস্থা কিভাবে মূল্যায়ন করবেন? আমাদের সড়কে যারা ব্যবহারকারী আছে, চালক থেকে শুরু করে যারা পথচারী আছে, এমনকি যারা যাত্রী আছে, সবাই যদি আইনটা সঠিকভাবে মেনে চলে, সড়কে যে আমরা একটা শৃঙ্খলার কথা বলি, সেই শৃঙ্খলা কিন্তু ঠিক থাকে। এবং যখন শৃঙ্খলা আসবে তখন আমরা যে যানজটের কথা বলি বা দুর্ঘটনার যে একটা ভয়াবহ অবস্থা আমরা দেখি, সেটা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আসে। তবে আইন মানার সাথে সাথে আমি যেটা মনে করি যে আমাদের আইন মানার জন্য ইকোসিস্টেমটা কিন্তু গুরুত্বপূর্ণ। প্রারম্ভিক বক্তব্যে বলছিলেন যে বাইরে যে আধুনিক রাষ্ট্র যারা আছে তাদের সাথে যদি আমরা তুলনা করি, আপনি প্রথমেই দেখবেন যে তাদের ট্রাফিক ব্যবস্থাপনাটা কিন্তু অনেকটাই ডিজিটালাইজেশন হয়ে গেছে, প্রযুক্তি নির্ভর হয়ে গেছে। এবং তার বিপরীতে আমরা যদি দেখি আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা এখনও অনেকটাই, আমি বলবো, অ্যানালগ সিস্টেমে চলছে। এবং এর পিছনে অনেকগুলি কারণও আছে। আমরা অনেক সময় এখানে ট্রাফিক পুলিশের প্রতিনিধি আছেন, আমরা সরাসরি অনেক সময় বলেও থাকি যে কেন আমরা সনাতনী পদ্ধতিতে চলছি, কেন এখনও হাতের ইশারায় বা বাঁশি দিয়ে কেন ট্রাফিক কন্ট্রোল করতে হবে, আমরা অনেক সময় অভিযোগ করি। কিন্তু আমি যে ইকোসিস্টেমের কথাটা বলছিলাম, এই ইকোসিস্টেমটা কিন্তু আসলে এখনও, যেহেতু অনেকটা আমার পরিবহন ব্যবস্থাপনা একটা উশৃঙ্খল অবস্থায় আছে, আমরা চাইলেই কিন্তু আধুনিক কোনো কিছু এখন চাপাতে পারছি না। এর একটা উৎকৃষ্ট উদাহরণ আমি দিতে পারি যে বিগত এক যুগে আমরা কিন্তু অনেকবার উদ্যোগ নিয়েছি যে সিগন্যালগুলিকে ডিজিটালাইজেশন করা, কিন্তু সিগন্যালগুলি কিন্তু আসলে কার্যকরী হয়নি। কারণ কিছু প্রিরিকুইজিট আছে, কিছু পূর্বশর্ত আছে, ওই পূর্বশর্তগুলি কিন্তু এখনও আমরা ঠিক করতে পারিনি। তো সেই হিসেবে আমি বলবো যে আমাদের অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে, যেটা আমি বললাম, কিন্তু আমার সড়ক যদি স্মার্ট না হয়, যারা চালক আছে তারা যদি স্মার্ট না হয়, তাহলে কিন্তু স্মার্ট যে প্রযুক্তির কথা বলছি সেটা পুরোপুরি কিন্তু ফাংশনাল বা কার্যকরী হবে না। সেই জায়গায় আসলে আমাদের এখন অনেকগুলি কাজ করার সুযোগ আছে। স্যার, চলে আসছে আপনার কাছে। দেশের ট্রাফিক ব্যবস্থা কতটা কার্যকর হয়েছে? বিজ্ঞানসম্মত ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতে বাধা কোথায়? ট্রাফিক আমাদের যে সিস্টেমটা আছে এটা তো পুরোপুরি এখনো আমাদের কিন্তু ট্রাফিক সিগন্যাল লাইট একসময় খুব সচল ছিল। এটা 80-র দশকে বা 90-র দশকের একটা সময় বেশ সচল ছিল। কিন্তু এখানে একটু বুঝতে হবে যে ট্রাফিক পুলিশ যে কাজটা করে, রাস্তায় ট্রাফিক ব্যবস্থাপনার কাজটা করে থাকে। আর যে সিগন্যাল লাইট যেটা কথা বলা হয়েছে, অটো সিগন্যাল লাইট বা ইলেকট্রনিক সিগন্যাল লাইট, সেটার কিন্তু ম্যানেজমেন্ট বা এটার অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু একটা বিভিন্ন আলাদা সংস্থার উপর ন্যস্ত আছে। এখানে যদি দুইটা জিনিসকে, যদি দুইটা সিস্টেমকে যদি একসাথে সিনক্রোনাইজ করা যেত এবং দুইটা সিস্টেম যদি একটা কমন প্ল্যাটফর্মে রান করা যেত, তাহলে কিন্তু সিস্টেমটা আরও মোর ফাংশনাল হতো এবং আরও ডেভেলপড হতো। তো এই ক্ষেত্রে বর্তমানে এই বাস্তবতার চিন্তা করেই কিন্তু এখন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ, নর্থ সিটি কর্পোরেশন, সাউথ সিটি কর্পোরেশন এবং বিআরটি, এই চারটা সংস্থায় কিন্তু একত্রিত করে অটো সিগন্যাল সিস্টেমের ব্যবস্থাপনাটাকে আরও সচল করার জন্য একটা উদ্যোগ গ্রহণ করেছে। এটা বর্তমানে এখনো কারিগরি দিকগুলো এখনো বিশ্লেষণ করা হচ্ছে, ফিজিবিলিটি স্টাডি করা হচ্ছে। তো আমার কাছে মনে হয় খুব শীঘ্রই এটার ব্যাপারে যদি একটা সমন্বিত উদ্যোগ আমরা নিতে পারবো এবং আমরা ইলেকট্রনিক সিস্টেমটা খুব অচিরেই, হয়তো বছরখানেকের মধ্যে আমরা পাইলট প্রজেক্ট আকারে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে চালু করতে পারবো। তখন ট্রাফিক সিস্টেম বর্তমানে যে ম্যানুয়াল সিস্টেমে চলছে, তখন এটা কিছুটা ডেভেলপমেন্ট আসবে এবং মানুষ কিছুটা দৃশ্যমান পরিবর্তন হয়তো দেখলেও দেখতে পাবে। সিটি সার্ভিস ও পরিবহনগুলোতে চালকদের পর্যাপ্ত বিশ্রাম না দেওয়ার অভিযোগ রয়েছে এবং দুর্ঘটনার জন্য অনেকাংশেই চালকদের বিশ্রামহীনতাকে দায়ী করা হচ্ছে। এ ব্যাপারে আপনি কি মনে করেন, করণীয় কি?
দেখেন, চালক যখন স্টিয়ারিংয়ে বসে আছে তার দায়িত্বটা কিন্তু অনেক বেশি, বিশেষ করে গণপরিবহন যারা চালাচ্ছে। তো অনেক সময় আমরা এই যে নিদ্রাহীন বা বিরামহীনভাবে চালকরা যে গাড়ি চালাচ্ছে, আমরা যে বিষয়টা সামনে আনি যে দুর্ঘটনা একটা বিশাল কারণ, আমিও তাই মনে করি। কিন্তু আমি মনে করি যে আমাদের মূল যে রোগটা সেটা এই যে চালক না ঘুমিয়ে গাড়ি চালাচ্ছে সেটা না, কিন্তু মূল রোগটাই হচ্ছে আসলে আমরা এখন পর্যন্ত গণপরিবহনে যারা চালক আছে তাদেরকে কিন্তু আসলে বেতনভুক্ত করতে পারিনি। তাদের এখন পর্যন্ত আমরা লিখিত যে নিয়োগপত্র দেওয়ার বিষয় সেটাও কিন্তু দিতে পারিনি। ফলে এই চালকরা আসলে অনেকটা মৌখিক চুক্তিভিত্তিতে প্রতিদিন তাদের গণপরিবহন নিয়ে বের হচ্ছে। যারা মালিক আছে তারা একটা টার্গেট দিয়ে দিচ্ছে যে নির্দিষ্ট একটা পরিমাণ টাকা দিন শেষে তাকে দিতে হবে। এই কারণে আমাদের চালকরা সড়কে নামার পরে অনেকটা বেপরোয়া হয়ে যায়, 16 ঘন্টা স্টিয়ারিংয়ে বসে থাকছে। এবং অনেক সময় আমরা দেখি যে ড্রাইভিং আন্ডার ইনফ্লুয়েন্স, অনেকে মাদক সেবন করে কিন্তু পরিবহন চালাচ্ছে। এটা আসলে একজন সাধারণ মানুষ যদি আমরা চিন্তা করি, 16 ঘন্টা আসলে বিরামহীনভাবে গাড়ি চালানো সম্ভব না। অনেক সময় আমরা বলি এটা জিন ড্রাইভারের মতন, এবং সে স্টিয়ারিংয়ে বসে থাকার জন্য মাদক সেবন করছে। তো এই কারণে আসলে আমাদের সড়ক পরিবহন আইনের যে আমরা কথা বলি এবং শ্রম আইনেও কিন্তু বলা আছে যে নিয়োগপত্র দিতে হবে, বেতনমুক্ত করতে হবে। কিন্তু এই জায়গাটা আমরা কিন্তু এখনও আমি মনে করি যে যারা মালিক আছেন তাদেরকে কিন্তু বাধ্য করার বিষয়টা আমরা কিছুটা ছাড় দিচ্ছি। এবং আমাদের যারা গণপরিবহনের মালিক আছে তাদের রিস্ক পারসেপশনটা আমি মনে করি অনেকটা দুর্বল। কারণ দুর্ঘটনা যদি হয়, এখানে চালক মারা যাবে বা যাত্রী মারা যাবে, মালিকের তো কোনো ক্ষতি হবে না। এই যে রিস্ক পারসেপশন আমি বলছি, এই জায়গাটা আসলে আমাদের কাজ করতে হবে। নতুবা টানা যদি একজন চালক স্টিয়ারিংয়ে বসে থাকে, সেখানে চালকের যেটা হয় সে আসলে অনেকটা রেকলেস ড্রাইভিং করছে, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং করছে, এবং ঝুঁকিকে সে ঝুঁকি মনে করে না। এই যে ঝুঁকিকে ঝুঁকি না মনে করে আসলে একটা বড় ঝুঁকি। এই কারণে আমরা দেখি সড়কে বিশৃঙ্খলা তৈরি হয়, দুর্ঘটনা এবং যানজটের কিন্তু একটা বড় কারণ এই যে চালকরা যে অনেকটা আমি বলবো অনিয়মিতভাবেই কিন্তু সারাদিন বিরামহীনভাবে গাড়ি চালাচ্ছে। তো এই জায়গায় আসলে আমাদের আইনের প্রয়োগটা যদি শতভাগ করা যায় এবং মালিকদেরকে আসলে বাধ্য করতে হবে যে নিয়োগপত্র দেওয়ার বিষয়টা, সে তখনই দেখা যাবে আসলে গণপরিবহনের একটা শৃঙ্খলা ফেরানো সম্ভব। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আপনাদের জানিয়ে রাখতে চাই যে আপনাদের যদি আমাদের আজকের আলোচ্য বিষয় সম্পর্কে কোনো ধরনের অভিমত বা জিজ্ঞাসা থাকে, তবে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ আইন আদালত আপনাদের প্রশ্নগুলো রাখতে পারেন। আমরা আপনাদের প্রশ্নগুলো নিয়ে আমাদের আলোচনা করব। আমরা আবারও চলে যাব প্রশ্নে। স্যার, আবারও চলে আসছে আপনার কাছে। ট্রাফিক আইন অমান্য করার দায়ে জরিমানা বা শাস্তির হার কেমন, এবং কারা সাধারণত এ ধরনের জরিমানার সম্মুখীন হয়ে থাকে? আইনে কি ধরনের জরিমানা বা শাস্তির বিধান রয়েছে? প্রচলিত আমাদের 2018 সালের যে সড়ক পরিবহন আইন যেটা আছে, এটা লেটেস্ট আইন এবং সেটা 2022 সালে বিধিমালা বের হয়েছে। তো এক্ষেত্রে কিন্তু আপনারা জানেন যে সড়কে কিন্তু বিভিন্ন মোড অফ ভেহিকেলস চলে, হেভি মোড অফ ভেহিকেলস, লাইট এবং মিডিয়াম। তো আপনার হেভি মোড অফ ভেহিকেলস যেগুলো চলে সেটা কিন্তু আপনার যে শাস্তির মাত্রা একরকম, তাদের ক্ষেত্রে কিন্তু আইনের যে অর্থদণ্ড সেটা কিন্তু অনেক বেশি আরোপ করা হয়ে থাকে। আর হেভি মিডিয়াম ভেহিকেল সেগুলোর ক্ষেত্রে একরকম করা হয়ে থাকে, এবং লাইট ভেহিকেল সেগুলোর ক্ষেত্রে সবচেয়ে কম করা হয়ে থাকে। এগুলো করার কারণ হচ্ছে হেভি ভেহিকেল যখন রাস্তায় চলে, যখন একটা বড় ধরনের কোনো একটা দুর্ঘটনা ঘটে বা বড় ধরনের দুর্ঘটনা ঘটলে ওখানে ক্যাজুয়ালিটির মাত্রা অনেক বেড়ে যায় বা সেখানে অনেক বেশি মানুষের প্রাণহানি বা একটা ক্যাজুয়ালিটির সম্ভাবনা থাকে, সেই কারণে কিন্তু তাদের ফাইনের মাত্রাটা অনেক বেশি করা হয়ে থাকে। বাট তারপরও এটা নিয়ে এটা আমাদের ঢাকা মহানগরীতে যেটা হয়েছে, এখানে কিন্তু বিভিন্ন মোড অফ ভেহিকেল চলে এবং এখানে কিন্তু মানুষ যারা চালাচ্ছে তাদের কিন্তু আর্থসামাজিক অবস্থার একটা বিষয় চলে আসে। কাজে তাকে যদি আমি ফাইন করি, সেটা পে করার মতো তার অ্যাবিলিটি আছে কিনা, বা কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, সে এডুকেটেড না আনএডুকেটেড, বা সে ওয়েলদি কিনা, সব কিছু বিবেচনা করে কিন্তু আমরা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড রুলস ফলো করে চলেছি। এবং এটা কিন্তু আপনার যে আমাদের অপারেশন সিস্টেম আছে, যেটাকে আমরা পজ মেশিন বলি, এবং সেটার মাধ্যমে কিন্তু ফাইন নির্ধারণ করা আছে এবং সেই ফাইনটা যখন কোনো বড় ক্যাজুয়ালিটি বা দুর্ঘটনা হয় তখন সেই ফাইনগুলো আরোপ করে থাকে। আর এখানে একটা জিনিস বলে রাখা জরুরি, ফাইন আরোপ করে কিন্তু ডিসিপ্লিন আনা যায় না। ফাইনটা আরোপ করা, আমরা কিন্তু ফাইনটাকে আরোপ করার এটাকে আমরা দেখি কিন্তু একটা মানুষকে সেন্সিটাইজ করা, অর্থাৎ তাকে সাবধান করা। কিন্তু আসলে বেসিক্যালি আমরা কিন্তু ফাইন আরোপ করার পাশাপাশি যেটা করে থাকি, আমরা বিভিন্ন ডিভিশনে, বিভিন্ন জোনে আমরা যে বিভিন্ন ট্রান্সপোর্ট ওনার যারা আছে, মালিক যারা আছে, শ্রমিক যারা আছে, তাদেরকে নিয়ে কিন্তু আমরা সেন্সিটাইজেশন প্রোগ্রাম করে থাকি। অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে তাকে নিজেকে সচেতন করা এবং সে যেন তার গণপরিবহনে যখন আরোহী যারা উঠছে, কারণ তাদের লাইফটা কিন্তু পুরোপুরি তার হাতে যখন একটা ড্রাইভার গাড়ি চালাচ্ছে, এবং সে যেন নিরাপদে গাড়ি চালায় এবং সে তার যে প্যাসেঞ্জার যারা আছে তাদের জন্য লাইফটাকে সে সিকিউর করে। এজন্য আমরা সেন্সিটাইজেশন প্রোগ্রামটা প্যারালালি চালিয়ে যাচ্ছি। আমাদের ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতা কোথায় এবং এর থেকে উত্তরণের উপায় কি বলে আপনি মনে করেন? দেখেন, আসলে ট্রাফিক ব্যবস্থাপনায় আমাদের অনেকগুলো জায়গায় আসলে দুর্বলতা আছে। প্রথমে আমি যেটা দেখি যে আসলে আমাদের যারা আসলে নগরের সেবা দিচ্ছে সেই প্রতিষ্ঠানগুলির মধ্যে একটা সমন্বয়হীনতা আছে। আমি কেন বলছি, দেখেন আপনি পুরো বছর জুড়েই দেখবেন
সড়কের আমাদের একটা আমরা বলি সড়ক খনন নীতিমালাটা কেতাবে আছে, কিন্তু বাস্তবে আমরা দেখি যে পুরো বছর ধরেই কোনো না কোনো প্রতিষ্ঠান কিন্তু আপনার রাস্তা খোঁড়াখুড়ি চলছে। এমনিতে আমার সড়কে কিন্তু অনেক চাপ, সড়কের সক্ষমতা এবং যানবাহনের সংখ্যার মধ্যে একটা বিজ্ঞানসম্মত সামঞ্জস্য থাকতে হয়। কিন্তু আমি যেভাবে দেখি যে আমাদের নিয়ন্ত্রণকারী সংস্থা, বিশেষ করে বিআরটি এর একটা বড় দায়িত্ব ছিল শুধু রেজিস্ট্রেশন দেওয়া না, সড়কের সক্ষমতার বাইরে চলে যাচ্ছে কিনা যানবাহনের সংখ্যা, এই হিসাব কিন্তু তাদের থাকার দরকার ছিল। তো সেই জায়গায় আমরা দেখছি যে আমাদের সড়কে প্রতিদিনই পঙ্গপালের মতন মোটরসাইকেল নামছে। ঢাকা শহরে এখন প্রায় 18 সংস্করণের যানবাহন চলে, সেখানে যান্ত্রিক, অযান্ত্রিক, ধীরগতি, দ্রুতগতি, ঘোড়ার গাড়ি সবই চলছে। তো সেই জায়গায় আসলে ম্যানেজমেন্টটা আমি বললাম এটা আসলে করাটা মানে অনেক অনেক চ্যালেঞ্জিং একটা বিষয়। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে যে আমাদের যারা বিশেষ করে আমি বলছিলাম সিটি কর্পোরেশন, তারা তো সড়ক নির্মাণ করছে, কিন্তু দেখেন বিআরটি এর নিবন্ধন দিচ্ছে, অথচ বাণিজ্য মন্ত্রণালয়ে কিন্তু কী পরিমাণ যানবাহন আসবে সেটার অনুমোদন দিচ্ছে। তাহলে এই তিনটা প্রতিষ্ঠানের মধ্যে যদি সমন্বয় না হয়, তাহলে আপনার যানবাহনের সংখ্যা যদি সড়কের সক্ষমতার বাইরে চলে যায়, এটা ম্যানেজমেন্ট বলে আর ওই যে সায়েন্সটা কিন্তু আর থাকে না। তো আমি যেভাবে দেখি যে আমাদের সড়কের সক্ষমতাটা মাথায় রেখে যানবাহনের সংখ্যার একটা পলিসি আমাদের নির্ধারণ করতে হবে। যেমন আমরা সিঙ্গাপুরের কথা অনেক সময় বলি, সিঙ্গাপুরে 2017 পর থেকে তাদের যানবাহনের প্রবৃদ্ধি কিন্তু 0%। সড়ক থেকে একটা গাড়ি উঠলে আরেকটা গাড়ি নামে, টাকা থাকলেই গাড়ি কিনা, এই যে বিষয়টা, আমি সড়কের সক্ষমতার সাথে আসলে সেটাকে আমি বিজ্ঞানসম্মতভাবে যেভাবে বিবেচনায় নেওয়া দরকার আমি নিচ্ছি না, তাহলে কিন্তু আসলে ম্যানেজমেন্টটা কাজ করবে না। তো এটা একটা বড় বিষয়। আরেকটা হচ্ছে যে আমি যেভাবে দেখি যে আসলে আমাদের ম্যানেজমেন্টটা যদি পরিপক্ক করতে হয়, তাহলে আমাদের আসলে বিশেষ করে গণপরিবহনের সংখ্যাটা বাড়াতে হবে, মানসম্মত গণপরিবহন এবং ছোট ছোট খুচরা যানবাহন এটা কমাতে হবে। গণপরিবহন আপনি দেখেন আমার সড়কের যে আমি সক্ষমতার কথা বারবার বলছি, কারণ আমি চাইলেই কিন্তু সড়কের সক্ষমতা রাতারাতি বাড়াতে পারবো না। এমনকি ঢাকা শহরে আপনার জনসংখ্যা যেভাবে বাড়ছে, তার চেয়ে মোটরসাইকেলের সংখ্যা বেশি বাড়ছে। তো এটা ম্যানেজমেন্ট করতে হলে আমি যেভাবে দেখি, শুধু সড়ক নির্মাণ না, আমাকে পলিসি নিতে হবে, পরিকল্পনা থাকতে হবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ঢাকার পরিবহন সেক্টরে আমাদের একটা কৌশলগত পরিবহন পরিকল্পনা আছে। এটা অনেক অর্থ, মেধা এবং শ্রম দিয়ে তৈরি করা হয়েছে। এখানে যে প্রাধিকার আছে সেইভাবে আসলে ঢাকাকে সাজাতে হবে। রাজধানী ঢাকা সহ দেশের প্রায় সব থানায় গেলেই জব্দকৃত নানা ধরনের যানবাহন নজরে আসে, যা বছরের পর বছর থানায় থেকে নষ্ট হয়ে যায় এবং অনেকে জব্দকৃত মালামাল ফেরত পেতে হয়রানির শিকার হন। জব্দকৃত মালামাল আইনি প্রক্রিয়ায় মালিককে ফেরত দিতে করণীয় কি? এখানে অ্যাকচুয়ালি দুইটা কনসেপ্ট কাজ করে। এখানে সড়ক পরিবহন আইনে যে আইনটা আমরা প্রয়োগ করে থাকি, সেখানে কিন্তু এটা ট্রাফিক পুলিশ কর্তৃক এটা নিয়ন্ত্রিত থাকে। এবং আপনি যেটা বলছেন থানায় যে আপনার যে বিভিন্ন মালামাল যেগুলো পরিত্যক্ত অবস্থা থাকে, এটা কিন্তু আপনার পেনাল কোড বা পেনাল প্রভিশনে যে মামলাগুলো হয়ে থাকে সেটা কিন্তু অ্যাবসলিউটলি থানা করে থাকে। তো থানার যে গাড়িগুলো যেগুলো আপনার জব্দ করে থাকে বা যেগুলো আলামত হিসেবে যেগুলো রক্ষিত থাকে সেগুলো থানায় থাকে। বাট আমরা ট্রাফিক পুলিশ থেকে যেগুলো আপনার ফিটনেস বা রুট পারমিটের জন্য যেগুলো জব্দ করা হয়ে থাকে, সেগুলো কিন্তু আমাদের আলাদা কিন্তু একটা ডাম্পিং গ্রাউন্ড আছে, এবং সেই ডাম্পিং গ্রাউন্ডে কিন্তু আমরা রাখার পর কিন্তু ট্রাফিক তার রুলস রেগুলেশন মেনে যখন সে ফিটনেস বা আপনার রুট পারমিটের কাগজপত্র যখন সে ঠিক করে যখন আমাদের কাছে আসে, তখন কিন্তু আমরা কাগজপত্র দেখে যাচাই বাছাই করে সঠিকতা নিরূপণ করেই তখন সেই নির্দিষ্ট গাড়িটা আমরা মালিক বা গাড়ির চালক বা ওনার যে থাকে তার হাতে আমরা দিয়ে দিই। আর এখানে মালিক থানার যে বিষয়টা থাকে, এখানে যে জব্দকৃত মালামাল, এখানে দেখবেন যে বিভিন্ন সড়ক দুর্ঘটনা বা রোড অ্যাক্সিডেন্টে যখন কোনো মানুষ ক্যাজুয়ালিটি হবে বা কোনো মানুষ মারা যায় এবং যখন কোনো ক্রিমিনাল কেস লজ করা হয়, তখন আলামত হিসেবে জব্দ করে গাড়িটাকে থানায় আনা হয়। এখানে একটু প্রসিডিউরটা লম্বা, কারণ থানায় যখন গাড়িটা আনা হয় তখন কিন্তু একটা কোর্টের পারমিশন লাগে। কোর্ট থেকে পারমিশন যখন পাওয়া যায় এবং কোর্টের কাছে যদি এটা স্বতঃসিদ্ধভাবে প্রমাণিত হয় যে গাড়ির মালিক তার জিম্মায় কারো জিম্মায় মালিকের কাছে জিনিসটা দেওয়া যাবে, আন্ডারটেকেন নিয়ে এসে নিবে এবং সেখানে একটা থানার একটা নজরদারি থাকবে, সেই সিস্টেমে কিন্তু এটা দেওয়া হয়। কিন্তু সেখানে একটু দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার থাকে, অনেক সময় একটু প্রক্রিয়াগত একটু দীর্ঘসূত্রতা থাকে, বাট আলটিমেটলি সব কিছুই কোর্টের মাধ্যমে ডিসপোজাল করে এবং নিয়মতান্ত্রিক যে বিষয়গুলো এখানে থাকে সেগুলো কিন্তু পুরোপুরি ফলো করে দেওয়া হয়। ট্রাফিক ব্যবস্থা জোরদারে ভ্রাম্যমাণ আদালতের মতো তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হলে আইন মেনে চলার প্রবণতা বাড়বে বলে মনে করেন কিনা? এছাড়া জরিমানা আদালতের বিষয় যদি ডিজিটাল পদ্ধতিতে করা হলে সংশ্লিষ্টদের ভোগান্তি কমবে বলে অনেকে মনে করেন, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, এখন কিন্তু তাৎক্ষণিকভাবে মামলা করা হচ্ছে, আমাদের সড়ক পরিবহন আইন এবং ট্রাফিক আইনে মামলা কিন্তু করা হচ্ছে, আপনি জানবেন। এবং এক সময় আমাদের মামলার বিশেষ করে যারা মামলার মধ্যে পড়ে যেত, এই মামলাটা ভাঙাটাও কিন্তু একটা খুবই ট্রাবলসাম ছিল এবং খুবই আমি মনে করি ভোগান্তির একটা বিষয় ছিল। আপনি নিশ্চয়ই মনে আছে যে আসলে মামলার পরে
দেখা যেত ট্রাফিক পুলিশ একটা টোকেন দিচ্ছে, ব্যাংকে গিয়ে টাকা জমা দিতে হতো, এবং এরপরে আপনার ট্রাফিক অফিসে গিয়ে আপনার যে কাগজপত্র যেটা সিজ করা হতো সেটা ফেরত দেওয়া হতো। এটা একটা লম্বা প্রসেস ছিল, কিন্তু 2019-এর পর থেকে কিন্তু এই প্রসেসে পরিবর্তন আসছে। এখন পস মেশিন আছে, ইনস্ট্যান্ট মামলা করা হচ্ছে, এবং আপনি নিশ্চয়ই জানেন যে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংকের যে কার্ড আছে সেটা দিয়ে কিন্তু আসলে আপনার ফাইনটা কিন্তু সরাসরি দেওয়া যাচ্ছে। তো এখন এই আমাদের পেমেন্ট সিস্টেমটা কিন্তু অনেক আধুনিক হয়েছে, ডিজিটালাইজেশন হয়েছে, কিন্তু আমি যেভাবে দেখি যে আসলে বিশেষ করে ট্রাফিক পুলিশ যে কাজটি করে অনেকগুলি কাজ কিন্তু রিপিটেটিভ। অর্থাৎ আমার গাড়ির কাগজপত্র, ফিটনেস কাগজপত্র এটা আপডেট আছে কি না, রেজিস্ট্রেশন কাগজ আছে কি না, বা রুট পারমিট আছে কি না, এই রিপিটেটিভ কাজগুলিও আসলে ডিজিটাল হওয়া উচিত। আমরা যে ডিজিটাল প্ল্যাটফর্মের যে একটা প্রকল্প নিলাম, এবং এখানে কিন্তু পুরো এই প্রকল্পে প্রায় 3,000 কোটি টাকার মতন খরচ হয়ে গেছে, এবং এই টাকাগুলি কিন্তু প্রায় 45 লক্ষ যানবাহনের যারা মালিক আছে তাদের ফি থেকে কিন্তু নেওয়া হয়েছে। তো মালিকরা তো এই সুবিধা পেল না, এমনকি গাড়ি যদি আপনার হারিয়ে যায় এখন আবার তৃতীয় পক্ষের উপর ডিপেন্ড করতে হচ্ছে। আপনার অনেকেই জানেন আপনার যানবাহনের ট্র্যাকার বসাচ্ছে, কিন্তু আমার তো এটা যেহেতু নাম্বার প্লেট আমার ডিজিটাল হয়ে গেছে, আমি তো এটা ওই যে ডিজিটাল নাম্বার প্লেটের সুবিধা কিন্তু আমরা পেতে পারতাম। তো এই কারণেই আমি মনে করি যে আসলে আমাদের পেমেন্ট সিস্টেম যেমন ডিজিটাল হয়েছে, কিন্তু তার সাথে সাথে এই যে আমার কাগজপত্র যে যাচাই বাছাই করার যে পদ্ধতি, এটাও আসলে ডিজিটাল হওয়া উচিত। আমরা পরবর্তী প্রশ্নে যাব স্যার। নাগরিকদের মধ্যে আইন না মেনে চলার মানসিকতা রয়েছে, আইন প্রয়োগ ও পুলিশ অনেক নমনীয়, এই ব্যাপারটিকে কিভাবে দেখছেন? এখানে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে আপনাদের ঢাকা মহানগরীতে 2 কোটির অধিক অধিবাসী বসবাস করে থাকে, এবং সেখানে ট্রাফিক পুলিশে কিন্তু একটা সংখ্যার একটা সীমাবদ্ধতা আছে। আপনার 2 কোটি মানুষের জন্য 4,000-এর অধিক পুলিশ সদস্য আছে ট্রাফিকের কাজে, এবং এখন বর্তমানে কিন্তু 4,000-এর কম আছে। তো আপনার এখানে কিন্তু আপনার পুলিশ পাবলিক রেশিওটা এখানে একটা বিবেচ্য বিষয়। আর এখানে কিন্তু আমি আগে যেটা বলেছি, আমরা কিন্তু আইনটা প্রয়োগ করে থাকি কিন্তু শুধু তাকে পানিশ করার জন্য না, তাই কিন্তু সেন্সিটাইজ করার জন্য। এবং ঢাকা মহানগরীর কিন্তু এখানে আপনার হেটারোজেনিয়াস এলিমেন্ট আছে, এবং এক এক অঞ্চলের কিন্তু মানুষের জীবনযাত্রা এক এক রকম, সেখানে কিন্তু সেই মোডের ভেহিকেল চলে থাকে। কাজেই যেই অঞ্চলের মানুষ যেই ধরনের ভেহিকেলে চলে থাকে বা যেখানে যেই মোড অফ ভেহিকেল চলে থাকে, আমরা কিন্তু সেই অঞ্চলের বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, ওখানকার আপামর জনসাধারণ যারা থাকে, প্লাস ওখানকার জনপ্রতিনিধি যারা থাকে, সবাইকে কিন্তু বিভিন্ন ক্লাস্টারে কিন্তু আমরা সমন্বিতভাবে তাদের সাথে কিন্তু আমরা সেন্সিটাইজেশন প্রোগ্রামে যাই। অর্থাৎ আমাদের যারা ট্রাফিক সদস্য থাকে তারা যেমন ট্রাফিক রুলস বা ট্রাফিক আইনগুলো প্রয়োগ করে থাকে, সেই সাথে কিন্তু যেটা করে থাকে সচেতনতামূলক প্রোগ্রামগুলো করে থাকে, এবং আমরা কিন্তু জনপ্রতিনিধিদেরকে আমরা এই কাজে এঙ্গেজ করতে চাই। এবং আমরা কিন্তু বিভিন্ন স্কুল কলেজে গত কয়েক মাসে বেশ কিছু প্রোগ্রাম করেছি। অর্থাৎ আমরা স্কুলগুলোকে কেন টার্গেট করি, কারণ স্কুলে যারা থাকে ওখানে আপনার যে স্কুলটা হচ্ছে বেসিক এডুকেশনের জায়গা। যখন একটা প্রাইমারি বা একটা হাই স্কুলের যখন কোনো ছাত্র বা ছাত্রীকে যখন আমি সেন্সিটাইজ করি, সেই ট্রাফিকের যে এডুকেশন সেটা যদি তার মধ্যে আমি ইনকর্পোরেট করতে পারি, সে কিন্তু নিজেই এডুকেটেড হচ্ছে না, তার ফ্যামিলিকেও কিন্তু সে এডুকেট করতে পারছে। একইভাবে সেখানকার যে সুশীল সমাজ, স্থানীয় প্রতিনিধি, তাদেরকে আমরা এঙ্গেজ করছি, এবং এখান থেকে কিন্তু আমরা ফিডব্যাক পাচ্ছি। আমরা যে আইন প্রয়োগ করি তা না, আমরা কিন্তু তাদের থেকে অনেক ফিডব্যাক নেওয়ার চেষ্টা করি, এবং সেখানকার যে ট্রাফিক সমস্যাগুলো সেগুলো কিন্তু আইডেন্টিফাই করার চেষ্টা করি, এবং অ্যাকর্ডিংলি সেখানে কিন্তু ট্রাফিক মেজারগুলো আমরা কিছুটা রিঅ্যারেঞ্জ করার চেষ্টা করি। এক্ষেত্রে কিছুটা আমরা সুফল পেয়েছি। বাট এখানে ঢাকা মহানগরীতে কিন্তু এটা কিন্তু একটা খুব একটা প্রচণ্ড মোবিলিটির জায়গা। ঢাকা মহানগরীর ভিতরে যেমন মানুষ চলাচল করে, ঢাকার বাইরে থেকে কিন্তু অনেক লোক ঢাকার ভিতরে আসে, তাদের কিন্তু ট্রাফিক সেন্সটা সেভাবে ডেভেলপ অনেক সময় থাকে না, বা সেই ডেভেলপমেন্টটা থাকে না। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, ওয়ার্ল্ডের যে কোনো ওয়েস্টার্ন কান্ট্রিতে দেখবেন যে তারা হচ্ছে 80 থেকে 90% লোক এডুকেটেড, মানে এবং সবসময় দেখা যায় যে যারা কর্তা তারা কিন্তু সেলফ ড্রাইভিং ভেহিকেল আছে তাদের, অর্থাৎ যিনি গাড়ির মালিক উনি কিন্তু নিজে গাড়ি চালাচ্ছে, বা পাবলিক ট্রান্সপোর্ট যিনি চালাচ্ছেন উনি কিন্তু নিজেই পাবলিক ট্রান্সপোর্টের মালিক। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যায় মালিকানা একরকম, কিন্তু যারা গাড়িটা চালাচ্ছে তাদের কিন্তু এডুকেশন বা এনলাইটেনমেন্টটা কিন্তু ওরকম থাকে না। কাজে তাকে কিন্তু সেন্সিটাইজড অনেক বেশি করতে হয়, অর্থাৎ তাকে সেন্সিটাইজ করতে হলে একই কথা কিন্তু বারবার রিপিটেডলি বলা লাগে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যথেষ্ট শ্রম দেওয়া লাগে, এবং সেই কাজটা আমরা প্রথম থেকে করেছি এবং এখন আমরা করে যাচ্ছি, এবং ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত থাকবে। ট্রাফিক ব্যবস্থাপনার ঘাটতির জন্য নকশাগত দুর্বলতাকে দায়ী করা হয়। এছাড়াও পথচারী পারাপারের জন্য জেব্রা ক্রসিং না থাকা, চালক ও পথচারীর জন্য প্রয়োজনীয় সতর্কতামূলক ডিমার্কেশন না থাকা, ফুটপাতের স্বল্পতা, সড়ক বাতি, সিগন্যাল বাতি না থাকা সহ বিভিন্ন কারণকে দায়ী করা হচ্ছে। এই সমস্যাগুলো থেকে উত্তরণে করণীয় কি? দেখেন, প্রথমত যে নকশার যে আসলে দুর্বলতা, যদি আপনার প্ল্যানিংয়ে দুর্বলতা থাকে, নকশায় যদি দুর্বলতা থাকে, এখান থেকে নতুন নতুন সমস্যা আসলে তৈরি হবে, এবং এটা যদি অফসেট করতে হয় তাহলে আপনাকে আবার নতুন করে প্রকল্প নিতে হবে। এই কারণে প্ল্যানিংটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। আপনি নকশার কথা বলছেন, দেখেন ঢাকা শহরে আমরা বলি প্রায় 3,000 কিলোমিটার আমার রোড নেটওয়ার্ক, এর মধ্যে 200 কিলোমিটার আমার মূল সড়ক। এই যে আমি বলছি মূল সড়ক, অনেক সময় আমরা বলি আর্টারি রোড বা প্রাইমারি রোড বলছি,
কিন্তু আসলে আপনি যদি ব্যাকরণ দেখেন, ব্যাকরণ অনুযায়ী আসলে এদেরকে প্রাইমারি রোড বলা যায় না বা আর্টারি বলা যায় না। তার কারণ হচ্ছে যে আপনি দেখবেন যে আমাদের মূল সড়কের দুই পাশে উঁচু উঁচু ভবন হয়েছে, ভবন থেকে সড়কে সরাসরি অ্যাক্সেস নেওয়া হচ্ছে, অর্থাৎ এখানে অসংখ্য আসলে চর্বি জমে আমরা যেটা বলি সাইড ফ্রিকশন তৈরি হয়ে গেছে। এই ম্যানেজমেন্টটা কিন্তু অনেক কঠিন। তো নকশায় আসলে ত্রুটি থাকলে এটা কিন্তু আসলে আপনাকে দীর্ঘমেয়াদী একটা ভোগান্তি দিবে। আর একটা জেব্রা ক্রসিংয়ের কথা আমরা অনেক সময় বলি, তার সাথে কিন্তু অনেক সময় আমরা ফুটওভার ব্রিজের কথাও বলি। কিন্তু আমি মনে করি আসলে একবিংশ শতাব্দীতে আপনার আধুনিক শহরগুলিতে আসলে এখন আর ফুটওভার ব্রিজ তৈরি করে না, বরং জেব্রা ক্রসিংয়ের সাথে পেডিস্ট্রিয়ান পারাপারের জন্য সেখানে কিন্তু পুশ বাটন থাকে, আলাদা সবুজ সংকেত থাকে, অর্থাৎ ম্যানেজমেন্টটা আসলে অত্যাধুনিক করা হয়। কারণ ফুটওভার ব্রিজ কিন্তু আবার ইউনিভার্সাল না, যারা কিছুটা বয়স্ক বা অসুস্থ তাদের জন্য কিন্তু ফুটওভার ব্রিজ আসলে উপযোগী না। তো সেটা মাথায় রেখে আসলে আমাদের এই যে সড়ক বাতি বা সাইনের কথা বলছি বা সিগন্যালের কথা বলছি, এগুলো আসলে যতটা ডিজিটাল করা যায় ততটাই কিন্তু আসলে ভালো হবে। দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা দর্শক প্রশ্ন নিয়ে থাকি। আজও তার ব্যতিক্রম নয়। পুরান ঢাকা থেকে রিয়াজুল কবির লিখেছেন, ঢাকায় মেট্রো রেল চালু হলো, যানজট এখনও রয়ে গেছে। তাছাড়া সিগন্যাল বাতি থাকলেও তার প্রয়োগ নেই। উন্নত বিশ্বের আদলে সিগন্যাল বাতি কার্যকরে বাধা কোথায়? স্যার, প্রশ্নটির উত্তর আপনার কাছে জানতে চাই। সিগন্যাল লাইট সম্বন্ধে কিছুক্ষণ আগে যেটা বলেছিলাম যে আমাদের কিন্তু সিগন্যাল লাইটগুলো আছে, দৃশ্যমান আছে, কিন্তু সেগুলো অকার্যকর। তো এই ব্যাপারে কিন্তু সিগন্যাল লাইটের যেহেতু অকার্যকর, এবং সেক্ষেত্রে কিন্তু ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা এটা একটা বিরূপ প্রতিক্রিয়া ফেলেছে। বিভিন্ন জায়গায় কিন্তু ট্রাফিক কনজেশন একটা বড় কারণ। তো যেই কারণে কিন্তু এই বিষয়টা কিন্তু উপলব্ধি করার পরে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের যে 4টা ডিভিশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, সাউথ সিটি কর্পোরেশন এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, এই 4টা অর্গানাইজেশন সমন্বয়ে কিন্তু একটা বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে, বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয়েছে, এবং যেখানে আমাদের 4টা ইউনিটের বিশেষজ্ঞ যারা আছেন তারা কিন্তু এটার উপর কিন্তু বিভিন্ন ফিজিবিলিটি স্টাডি করছেন, এবং তারা অচিরেই কিন্তু তারা রিপোর্টটা দেবেন। রিপোর্টটা দেওয়ার পরে কিন্তু অচিরেই কিন্তু বড় প্ল্যাটফর্মে কাজটা শুরু হবে। এবং এই প্রেক্ষিতে একটু বলে রাখা দরকার যে গুলশান 2 নাম্বার চক্কর যেটা আছে সেখানে কিন্তু এটা কিন্তু পাইলট আকারে কিন্তু একটা ছোট প্রজেক্ট শুরু হয়েছে, অর্থাৎ ওখানে কিন্তু আমরা অটোমেশন সিস্টেমটা চালু করেছি, এবং এটা কিন্তু আরেকটু এটার ব্যাপ্তি আরেকটু যখন হবে এবং যখন গুলশানের আরও কিছু অংশকে আমরা যখন এই সিস্টেমের আওতায় আনতে পারবো, তখন এই সিস্টেমটার কিন্তু কার্যকারিতার উপর ভিত্তি করে এই প্রজেক্টটাকে আমরা ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় রেপ্লিকেট করার চেষ্টা করব। তো তখন আমার কাছে মনে হয় যে এই জিনিসটা যদি সুফল বয়ে আনে এবং সেটা যদি এই সিস্টেমটা যদি একটা সুফল ঢাকা মহানগরী পেতে পারে, ঢাকা মহানগরীর যারা আপামর জনসাধারণ তারা যদি পেতে পারে, তখন এটা কিন্তু পর্যায়ক্রমে ঢাকা মহানগরীর সর্বোচ্চ আমরা এটা ছড়িয়ে দিতে পারবো। আর দ্বিতীয় যেটা বলছে যে ঢাকা মহানগরীর পুরান ঢাকা থেকে যিনি ফোন করেছিলেন উনি বলেছেন যে মেট্রো রেলের ওখানে নেই, কিন্তু ঢাকা মহানগরীর যে মেট্রো রেলের যে প্রজেক্ট যেগুলো আছে আমার জানা মতে ভবিষ্যতেও পুরান ঢাকার বিশেষ করে বাবুবাজার এবং সায়দাবাদ এবং সদরঘাট কেন্দ্রিক যে পুরান ঢাকার যে অংশটা আছে সেখানেও কিন্তু মেট্রো রেলের একটা সেগমেন্ট সম্ভবত যাবে, এবং সেখানেও কিন্তু মেট্রো রেলের নতুন ঢাকায় বা আধুনিক মহানগরীতে মেট্রো রেল যেভাবে তাদের প্যাসেঞ্জার লোড আনলোডের কাজ করছে সেখানে কিন্তু পুরান ঢাকায় কিন্তু মানুষ কিন্তু মেট্রো রেলের সুবিধাটা হয়তো আরও কিছুদিনের মধ্যে পাবে। এ ব্যাপারে মানে অবকাঠামোগত কিছু উন্নয়নের কাজ খুব অচিরেই শুরু হবে আমি যেটুকু জানতে পেরেছি, এবং এটা হয়তো সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো ভবিষ্যতে এটার সুস্পষ্ট দৃশ্যমান কিছু পরিবর্তন হয়তো পুরাতন ঢাকাবাসী দেখতে পাবে। স্যার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আমাদের সাথে অংশগ্রহণ করবার জন্য। প্রিয় দর্শক, আমাদের আজকের দুজন সম্মানিত আলোচকের বক্তব্য থেকে আমি নিশ্চিত যে ট্রাফিক আইন ও জব্দকৃত মালামালি বিষয়টি নিয়ে আপনারা অনেকাংশে সচেতন হয়েছেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। শুভেচ্ছা সকলকে।